আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে কথার যুদ্ধ যা ক্রমশ তীব্র হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফ্লোরিডায় মিটিংয়ের পর এই উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন আর ইরান থেকে এসেছে কঠিন জবাব। একটি বাক্যযুদ্ধে পরিস্থিতি ক্রমশ তীব্র এবং জোরালো হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকি আর ইরানের দৃঢ় প্রতিক্রিয়া। মিসাইল, পারমাণবিক অস্ত্র এবং লাল রেখা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, যখন ওয়াশিংটন শক্তি প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে আর ইরান সতর্ক করেছে যে এর ফলাফলের প্রভাব ভুলে যাওয়া যাবে না। প্রথমে ট্রাম্পের কথা। নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমি আশা করি ইরান আবার নিউক্লিয়ার বা মিসাইল প্রোগ্রাম বাড়ানোর চেষ্টা করছে না। যদি করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেই বিল্ড আপ ধ্বংস করে দেব। তিনি আরও বলেছেন যে আগের স্ট্রাইকের চেয়ে পরেরটা আরও শক্তিশালী হতে পারে। এমনকি B-2 বিমানের 37 ঘন্টার ফ্লাইটের ফুয়েল নষ্ট করতে চান না। এটা প্রথমবার যে ট্রাম্প সরাসরি ইরানের কনভেনশনাল মিসাইল প্রোগ্রামকেও টার্গেট করেছেন, যা ইরান তাদের প্রতিরক্ষার মূল অস্ত্র বলে মনে করে। ইরানের জবাব এসেছে তাৎক্ষণিক এবং কঠোর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যদি নতুন কোনো আগ্রাসন হয় তাহলে জবাব হবে এতটাই কঠিন যে আগ্রাসীদের পস্তাতে হবে, আর সেই পস্তানো ভুলতে পারবে না। সুপ্রিম লিডার খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের মিসাইল ক্ষমতা কারো অনুমতির অপেক্ষায় নেই। কোনো ভুল হিসাব হলে জবাব হবে কল্পনার বাইরে। ইরান বারবার বলছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শান্তিপূর্ণ। IAEA এর ইন্সপেকশন হয়েছে, অস্ত্র বানানোর কোনো প্রমাণ নেই। মিসাইলও শুধু প্রতিরক্ষার জন্য, চারপাশে আমেরিকান বেজ আর শত্রু দেশ থাকলে এটা তাদের ঢাল। এখানে ইরানের শক্তির কথা বলতেই হবে। জুন 2025-এ ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের নিউক্লিয়ার সাইটে বড় হামলা করেছে। অনেকে ভেবেছিল ইরান অনেকটা দুর্বল হয়ে যাবে, কিন্তু মাত্র 6 মাসের মধ্যে ইরান ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। তারা নতুন নিউক্লিয়ার অগ্রগতি ঘোষণা করেছে, রাশিয়ার সাহায্যে 3টে স্যাটেলাইট লঞ্চ করেছে, মিসাইল ড্রিল চালিয়েছে। এটা দেখাচ্ছে ইরানের রেজিলিয়েন্স বা সহনশীলতা কতটা। স্যাংশন, যুদ্ধ, চাপের মধ্যেও তারা পিছু হচ্ছে না। এই আত্মবিশ্বাসই তাদের শক্তি। রাশিয়া এর মধ্যে শান্তির আহ্বান জানিয়েছে। ক্রেমলিন বলছে সংযম রাখতে হবে, ডায়ালগ দরকার, এসকেলেশন কারো জন্য ভালো না। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহু যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা ফোর্স দেখাতে প্রস্তুত। ইরানও বলছে তারা চুপ করে থাকবে না। এটা ডিপ্লোম্যাসি নয়, এটা ডিটারেন্সের খেলা, কে কতটা শক্তিশালী তা দেখানো। এই উত্তেজনা খুবই বিপজ্জনক। একটা ভুল হিসাব হলেই কথার যুদ্ধ সত্যিকারের যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে আবার আগুন জ্বললে তার প্রভাব পুরো বিশ্বে পড়বে। ইরানের এই দৃঢ়তা দেখাচ্ছে তারা প্রস্তুত। মস্কো সংযমের আহ্বান জানিয়েছে। ক্রেমলিন সংলাপের জন্য আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে কোনো পদক্ষেপ যা অঞ্চলকে বিস্তৃত সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে তা গ্রহণযোগ্য নয়। রাশিয়া জোর দিয়েছে যে উত্তেজনা কারোর উপকারে আসবে না। ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা। যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ আবার ভারী, আবার প্রশ্ন, যুদ্ধ কি ফিরে আসছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে। এটা আকাশ কুসুম নয়, হালকা কথাও নয়। ইরান বিষয়টিকে হালকাভাবেও দেখছে না। তারা অন্ধকারে ঢিল মারা অবস্থানে নেই, বরং সতর্ক, প্রস্তুত, দৃঢ়। আরাকচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা অনির্ভঙ্গ পণ নিয়েছে। এখানে পিছু হটার প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে ইরান বলছে তারা যুদ্ধ চায় না, তারা কূটনীতি চায়। আলোচনাই তাদের প্রথম পথ। এটা কি দুর্বলতা? না, এটা শক্তির আত্মবিশ্বাস। যে শক্তি জানে আক্রমণ হলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও তাদের আছে। কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি 12 দিনের যুদ্ধের কথা বলেন। সেই যুদ্ধ ছিল ইরানের জন্য এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, কিন্তু ইরান ভাঙেনি। ইরানের বিশ্লেষণ কি? ইসরায়েল এখন মানসিক যুদ্ধ চালাচ্ছে, ভীতির পরিবেশ তৈরি করছে। এটা নতুন কৌশল নয়, মানসিক যুদ্ধও যুদ্ধেরই অংশ। আরাকচির ভাষায় এটা বড় সামরিক পরিকল্পনার অন্ধি-সন্ধি হতে পারে। ইরান তাই চোখ বন্ধ করেনি, কানে তুলে দেয়নি, বরং প্রতিটি ইঙ্গিত পর্যবেক্ষণ করছে। ইরানের শক্তি কোথায়? শুধু ক্ষেপণাস্ত্রে নয়, শুধু ড্রোনে নয়, ইরানের শক্তি তাদের মনোবলে, তাদের জ্ঞানে, তাদের প্রযুক্তিতে। আরাকচি খুব পরিষ্কার করে বলেছেন, আপনি ভবন ধ্বংস করতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন, কিন্তু মানুষের মাথার ভেতরের জ্ঞান ধ্বংস করা যায় না। এটাই ইরানের অক্ষয় ভাণ্ডার। এই শক্তি কখনো ফুরায় না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেছে, কিন্তু ভেঙে পড়েনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র একটার পর একটা চাপ, কিন্তু ফল কি? সমস্যার সমাধান হয়নি। অদৃষ্টের পরিহাস এখানে। ইরান বলছে চাপ দিয়ে সমাধান আসে না, আলোচনা ছাড়া পথ নেই। তবে যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করে না, ওয়াশিংটনকে দেখে না অন্ধের ষষ্ঠী হিসেবে। আরাকচি সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব আছে। তবুও ইরান আলোচনার দরজা বন্ধ করতে চায় না, কারণ ইরান জানে সংঘাত একদিনে আসে না,
একদিনে যায়ও না। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, চলতি বছরের 13 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলছিল। ঠিক তখনই ইসরায়েল হামলা চালায়। এরপর শুরু হয় 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে নিহত হন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, সাধারণ মানুষ। মোট প্রাণহানি 1064 জন। এটা ছোট ঘটনা নয়, এটা অকুল পাথার মতো বিপদ। আজ ইরান কি বলছে? আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভয় পাই না। যদি চাপ আসে, যদি আঘাত আসে, ইরান রুখে দাঁড়াবে। ইরান অগ্নিগর্ভ শক্তি, সংযত কিন্তু প্রস্তুত। এটাই আজকের বাস্তবতা। ইরান এখন অথই জলে পড়ে দিশেহারা নয়, বরং শক্ত হাতে হাল ধরে আছে। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি, কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ, ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে। এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হলো আমেরিকার নতুন ওয়ানওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোন। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। TFSS ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন শিখতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান। ইরান কি আবারও বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত? যে কোনো হুমকির জবাব দিতে কতটা সক্ষম তেহরান?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইরানের সামরিক নেতৃত্বের সর্বশেষ বক্তব্যের দিকে, কারণ যুদ্ধ শেষ হলেও প্রস্তুতির গল্প এখানেই থেমে নেই। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সব সেনা ইউনিট এখন যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি অনুযায়ী সক্ষমতা, সরঞ্জাম এবং প্রশিক্ষণ তিনটি ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? জেনারেল জাহান শাহী বারবার উল্লেখ করেছেন 12 দিনের যুদ্ধ এর অভিজ্ঞতার কথা। তার মতে এই সংঘাত ইরানের জন্য শুধু একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তব পরীক্ষাগার, যেখানে আধুনিক যুদ্ধের প্রায় সব উপাদান, সাইবার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, মনস্তাত্ত্বিক চাপ সবকিছুরই সম্মুখীন হয়েছে ইরান। তিনি বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনা ও দিক নির্দেশনায় যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক প্রস্তুতি বহুগুণে বেড়েছে। শুধু কৌশলগত পরিবর্তন নয়, বরং পুরো কমান্ড কাঠামো ও যুদ্ধ প্রস্তুতির দর্শনেই এসেছে রদবদল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের সামরিক শক্তির বড় অংশই দেশীয় সক্ষমতার উপর নির্ভরশীল। জেনারেল জাহান শাহীর ভাষায়, অত্যাধুনিক প্রযুক্তিতে ইরানের যে অগ্রগতি, তার পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের প্রতি দৃঢ় বিশ্বাস। 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় অত্যাধুনিক বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধ শুরু করেছিল। পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শত্রুপক্ষ বিশ্বাস করেছিল এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জেনারেল জাহান শাহী স্বীকার করেন, এই যুদ্ধে ইরান ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন, মোট 58 জন সেনা প্রাণ দিয়েছেন, কিন্তু তার মতে মূল লক্ষ্য অর্জনে শত্রু পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নতুন করে সামনে এনেছে। ইরান দাবি করে, সংঘাতের সময় তাদের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের ওপর তীব্র সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে হামলা ইসরায়েলের নিরাপত্তা ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে। সংঘাতের পেছনের টাইমলাইন দেখলেও বিষয়টি পরিষ্কার হয়। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। 12 দিন ধরে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র এবং এমনকি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে 22 জুন, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সেদিন নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাব আসে দ্রুত। আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 22 দফায় পালাক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এই হামলাগুলো দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদাইদ এয়ারবেজেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। সবশেষে 24 জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে, কিন্তু জেনারেল জাহান শাহীর বক্তব্যে একটি বার্তা খুব স্পষ্ট। যুদ্ধবিরতি মানেই প্রস্তুতির অবসান নয়। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চীন ইরান সামরিক বন্ধুত্ব, মার্কিন অভিযানে ফাঁস, চাঞ্চল্যকর সত্য। যে খবরটি সামনে এসেছে তা আকাশকুসুম নয়, এটি কল্পকাহিনী নয়, এটা বাস্তব এবং ভীষণ তাৎপর্যপূর্ণ। সামরিক ক্ষেত্রে চীন যে ইরানের অকৃত্রিম বন্ধু, এই সত্য এতদিন অনেকের কাছে ছিল অমাবস্যার চাঁদের মতো। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এবার সেই সত্য প্রকাশ্যে। একটি ঘটনাতেই সব পরিষ্কার। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ময় জাগানিয়া প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে সরাসরি ইরানের দিকে যাচ্ছিল একটি কার্গো জাহাজ। সেই জাহাজে ছিল অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির সরঞ্জাম, উপকরণ, যন্ত্রাংশ, অর্থাৎ ইরানের সামরিক শক্তির অক্ষয় ভাণ্ডার ভরাট করার রসদ। কিন্তু মাঝপথে ঘটে যায় নাটকীয় মোড়। ভারত মহাসাগরে মার্কিন বাহিনী অভিযান চালায়। এই অভিযান ছিল মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের। চুপিসারে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা জাহাজে উঠে পড়ে, কয়েক ঘন্টা অবস্থান করে, তারপর যা ছিল সব ধ্বংস করে দেয়। মার্কিন কর্মকর্তাদের ভাষায় এই অভিযানের একটাই উদ্দেশ্য, ইরানের সামরিক অস্ত্রাগার পুনর্গঠন ঠেকানো, অর্থাৎ ইরান যেন আবার শক্ত হয়ে না দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি অন্ধকারে ঢিল মারা দেশ? না, ইরান অগাধ জলের মাছ, সুচতুর, অভিজ্ঞ। এই চালান ধ্বংস করা হয়েছে ঠিক, কিন্তু জ্ঞান ধ্বংস করা যায়নি। আর এখানেই ইরানের আসল শক্তি। ইরানের প্রযুক্তিগত জ্ঞান একদিনে তৈরি হয়নি,
এটা বহু বছরের অগ্নিপরীক্ষার ফল। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সব এসেছে, কিন্তু ইরান অথই জলে পড়ে দিশেহারা হয়নি। অকুল পাথর ভীষণ বিপদেও তারা কুল খুঁজে নিয়েছে। মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে আবার এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে শ্রীলঙ্কার উপকূলে এসে তারা নিজেদের যুদ্ধ জাহাজে ফিরে যায়। এই ঘটনার বিষয়ে চীন কিংবা ইরান কেউই মন্তব্য করেনি। নীরবতা কি দুর্বলতা? না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্ত বার্তা। এটা প্রথম ঘটনা। বেশ কয়েক বছরের মধ্যে চীন থেকে ইরানে যাওয়া কোনো কার্গো জাহাজ আটকানো হলো। এর আগেও নভেম্বরে ইরানি কার্গোতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারও জব্দ করা হয়। এখানে একটি বিষয় পরিষ্কার, ইরান একা নয়। চীন, রাশিয়া, ভেনেজুয়েলা এই অক্ষশক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে। চীন শুরু থেকেই তেহরানের পাশে। শি জিনপিং সরকারের অবস্থান স্পষ্ট। ভেনেজুয়েলার ট্যাঙ্কার জব্দের ঘটনায় চীন কড়া নিন্দা জানিয়েছে। বর্তমানে সেই ট্যাঙ্কার টেক্সাস বন্দরে। কিন্তু জবাবে কি হয়েছে? ভেনেজুয়েলাকে চীন ও রাশিয়ার সমরাষ্ট্রে সজ্জিত করা হয়েছে। এটাই ভূ রাজনীতি। ইরান জানে ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। সেই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইরান এগিয়ে চলে। চালান ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির সংকল্প ধ্বংস করা যায় না। হিজবুল্লাহ একা? ভুল। যুদ্ধটা হিজবুল্লাহ না, এক ঘোষণা কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরান বলল লড়াই চলবে। যুদ্ধের পেছনের আসল খেলোয়াড় দেখা যাচ্ছে না, কিন্তু সুতো এখানে। মধ্যপ্রাচ্য মানেই যেন এক রাবণের চিতা, চির অশান্তি। আর সেই আগুনে নতুন করে ঘি ঢালল ইরানের স্পষ্ট ঘোষণা। তেহরান জানিয়ে দিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে তারা অক্ষরে অক্ষরে সমর্থন দিয়ে যাবে। কথাটা বললেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাতি। ভাষা ছিল কেতাদুরস্ত, কিন্তু বার্তা ছিল আগুনের মতো। ইরানের চোখে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, এটি প্রতিরোধ অক্ষ, এর পালের গাদা। এই অক্ষের ভেতর আছে হামাস, হুথি, একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। বহু বছর ধরে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে নিখাত পরিকল্পনায়। দেখতে সাধারণ, তবে ভেতরে শক্ত। ভেলাতির ভাষায় হিজবুল্লাহ জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্তম্ভ। কথাটা শুনে অনেকের চক্ষু চড়ক গাছ, আবার কারো টনক নড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে টানাপোড়েন 1 বছরের বেশি সময় ধরে চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। কিন্তু এখানেই শুরু সাক্ষীর পারাব। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ইরানের ছায়া। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের সঙ্গে তাদের স্থলপথ নড়বড়ে। অনেকে ভেবেছিল এবার বুঝে হিজবুল্লাহ ঘাটের মরা, কিন্তু এখানেই ইরানের কৌশল। তারা জানে সময়ই আসল অস্ত্র। ক্ষণিকের ধাক্কা পদ্মপাতায় জল হতে পারে, কিন্তু দীর্ঘ লড়াইয়ে ইরান কই মাছের প্রাণ নিয়ে টিকে থাকে। ভেলাতির এক মন্তব্য লেবাননে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন লেবাননের জন্য হিজবুল্লাহ রুটির চেয়েও জরুরি। এতে ক্ষুব্ধ হন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। পাল্টা জবাবে তিনি বলেন রুটি পানির চেয়েও আমাদের সার্বভৌমত্ব বড়। এখানেই প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাবের প্রশ্ন। এরপর ইরান কূটনৈতিক চাল দেয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈরুতকে আলোচনার আমন্ত্রণ জানান, কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে। ইউসুফ রাজি সরাসরি বলেন ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। তার বক্তব্যে ইরান যেন কংস মামা। ইউসুফ রাজি অভিযোগ করেন ইরান গা ঢাকা দেয়া খেলছে, কিন্তু সুতো তার হাতে। তবু প্রশ্ন একটাই, ইরান এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে? উত্তর সহজ, ইরান জানে এই অঞ্চল গড্ডলিকা প্রবাহে চলে না। সবাই অনুকরণ করলেও কৌশল বানায় হাতে গোনা কয়েকজন রুই কাতলা। তেহরান সেই দলে। নিষেধাজ্ঞা, চাপ, সমালোচনা সব সত্ত্বেও তারা নেটওয়ার্ক ধরে রেখেছে। এটা কোনো ডুমুরের ফুল নয়, বরং বাস্তব শক্তির জাল। ইসরায়েলের সঙ্গে এই অহিনকুল শত্রুতা নতুন নয়, কিন্তু ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে অন্যদের দিয়ে খেলায়, এটাই তাদের জিলাপির প্যাচ। কেউ বলে এটা ছলচাতুরি, কেউ বলে কৌশল। বাস্তবে এটা শক্তির ভিন্ন ভাষা। যেখানে অন্যরা উত্তেজনায় অগ্নিশর্মা, সেখানে ইরান ধীরে হাল ধরে। সব মিলিয়ে বলা যায় হিজবুল্লাহ একা নয়। ইরান স্পষ্ট করে দিল এই লড়াইয়ে তারা সাক্ষী গোপাল হয়ে থাকবে না। মধ্যপ্রাচ্যের এই খণ্ডপ্রলয়ের মধ্যে তেহরান আবারও দেখালো দৃশ্যমান না হয়েও তারা কতটা প্রভাবশালী। আর এই বাস্তবতা ইসরায়েলের জন্যই এক কঠিন মাথা ব্যথা। ইরানের আকাশ ইসরায়েলও ভেদ করতে পারবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধ, হুমকি আর পাল্টা হুমকির এই অঞ্চলে প্রতিদিনই
নতুন কোনো উত্তাপ যোগ হয়। ঠিক এমন সময় ইরান থেকে এলো এক গুরুত্বপূর্ণ বার্তা, যা অনেকের চক্ষু চড়ক গাছ করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি জানালেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। তিনি সন্তুষ্ট, শুধু কথার কথা নয়, আত্মবিশ্বাসের সঙ্গে বলা কথা, কারণ এই উন্নতি দীর্ঘদিনের পরিশ্রমের ফল। 15 ডিসেম্বর তিনি ঘুরে যান খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে, দিনরাত এক করে তারা কাজ করছে। এই প্রচেষ্টাই ইরানের আকাশকে নিরাপদ রেখেছে। ইরানের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে তারা প্রতিরক্ষা ব্যবস্থায় 16 কলা পূর্ণ করেছে। প্রযুক্তি, প্রশিক্ষণ আর কৌশল সব দিক থেকেই। এখানে কোনো কাঁচা হাতের কাজ হয়নি। বিজ্ঞানী, গবেষক, সেনা কমান্ডার আর প্রতিরক্ষা শিল্প সবাই মিলে এক মণিকাঞ্চন যোগ তৈরি করেছে। এই বক্তব্য এমন সময় এলো যখন জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। সেই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছিল একেবারে অন্ধের যষ্টি। তারা বহু হামলা প্রতিহত করেছে। যদিও এই লড়াইয়ে কয়েকজন প্রতিরক্ষা সদস্য শহীদ হন, অনেকে আহত হন, তবু ইরান পিছিয়ে যায়নি, কারণ ইরানের শক্তি ক্ষণস্থায়ী নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল কয়েকটি হামলাতেই ইরান ঘাটের মরা হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তাদের জন্য গুড়ে বালি হয়ে দাঁড়ায়। ইরান দেখিয়ে দেয় তারা সহজে ভাঙে না। মুসাভি পরিষ্কার করে বলেন, বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা ইরানের অগ্রাধিকার। এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একসঙ্গে কাজ করছে। সবাই অন্ধ অনুকরণ করছে না, বরং নিজেদের কৌশল তৈরি করছে। একই দিনে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরান এমন প্রযুক্তি তৈরি করছে যা শত্রুদের জন্য স্পষ্ট বার্তা। এই প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, এটি ভীতি প্রদর্শনের শক্তি। তার ভাষায়, ইরানের প্রতিটি অর্জন সীমান্ত ছাড়িয়ে যায়। নিপীড়িত দেশগুলোর জন্য এটি আশার আলো। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো চায় ইরানের স্বাধীনতা নষ্ট করতে, কিন্তু ইরান কোনো নিশ্চুপ বসে থাকবে না। তারা নিজেরাই হাল ধরেছে। গবেষকদের পথে বাধা সরানো হচ্ছে, যেন উন্নয়ন থেমে না যায়। ইরান জানে ইসরায়েলের সঙ্গে এই অহিনুকুল শত্রুতা নতুন নয়, কিন্তু সরাসরি যুদ্ধ নয়। ইরান চলে রয়ে শুয়ে, ধীরে, ঠান্ডা মাথায়, কিন্তু কার্যকরভাবে। যেখানে অন্যরা মেজাজ হারায়, সেখানে ইরান হিসাব কষে এগোয়। সব মিলিয়ে বলা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা আজ আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। আর এই বাস্তবতাই মধ্যপ্রাচ্যের এই খণ্ড প্রলয়ে ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার আসছে? নীরবে প্রস্তুতি নিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হয় নীরবতা। কোনো বোমার শব্দ নেই, কোনো যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু ভেতরে ভেতরে সব প্রস্তুতি চলছে। ঠিক এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে ইরান আবার শক্তিশালী হয়ে উঠছে, আর সেই আতঙ্ক নিয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছুটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। প্রশ্ন একটাই, নতুন যুদ্ধ কি আসন্ন? কেন ইসরায়েল আবার ভয় পাচ্ছে? এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরান খুব দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। যে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আবার চালু হচ্ছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত, ধ্বংস হওয়া রাডার পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আবার সচল করার কাজ, সবকিছুই চলছে নীরবে। ইসরায়েলের চোখে সবচেয়ে বড় ভয় একটাই, মিসাইল। কারণ ইসরায়েল জানে আকাশে তারা শক্তিশালী, কিন্তু হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসাথে এলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি নিরাপদ নয়। ইরান কি করছে আসলে? এখানেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইরান প্রকাশ্যে যুদ্ধের ডাক দিচ্ছে না, বরং তারা বলছে, আমরা কূটনৈতিক আলোচনায় আগ্রহী। কিন্তু ইসরায়েলের সন্দেহ, এই আলোচনা আসলে সময় কেনার কৌশল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই সুযোগে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্ত করছে, ভবিষ্যতের হামলার জন্য ঢাল তৈরি করছে, যাতে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে কেউ সহজে আঘাত করতে না পারে। আর এখানেই ইরানকে আলাদা করে দেখতে হয়, কারণ নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান টিকে থাকার কৌশল শিখে গেছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালায়। এই অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। 100টির বেশি যুদ্ধ বিমান, B-2 বোমারু, সাবমেরিন এবং শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। কিন্তু পরে গোয়েন্দা রিপোর্ট উঠে আসে, ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। আর সেটাই আজ ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ। 3000 মিসাইল,
সত্যি কি সম্ভব? ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে, ইরান চাইলে ভবিষ্যতে মাসে ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। এই সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা বুঝে গেছে, সবচেয়ে দামি অস্ত্র নয়, সবচেয়ে বেশি অস্ত্রই ভয় তৈরি করে। ট্রাম্পের ভূমিকা কি? নেতানিয়াহু খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তিনি নতুন করে সামরিক অভিযানের প্রস্তাব দিতে পারেন। আগের মতোই কয়েকটি অপশন থাকবে। ইসরায়েল একা হামলা করবে, যুক্তরাষ্ট্র সহায়তা দেবে, অথবা যৌথ আক্রমণ। কিন্তু পরিস্থিতি এখন জটিল। গাজা ইস্যুতে চাপ, আন্তর্জাতিক সমালোচনা আর নতুন যুদ্ধ মানে আরও অস্থিরতা। বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় ৩৯৫ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। ১. গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। ২. কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। ৩. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ক কি গ্যারান্টর হতে চায়? এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক, বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ধাক্কা। ন্যাটোর মিত্র তুরস্কের সঙ্গে ইরানের বড় গ্যাস চুক্তি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বাড়ল। তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য, তবুও তারা ইরানের সঙ্গে গ্যাস রপ্তানি চুক্তি নবায়ন করতে চায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই আলোচনা চলছে। এতে ইরান আবার প্রমাণ করল যে তারা বৈশ্বিক রাজনীতিতে শক্ত অবস্থানে আছে। এই চুক্তি ট্রাম্প প্রশাসন এবং ইউরোপের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা থাকলেও তুরস্কের জন্য ইরান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী থাকবে। তুরস্কের বাড়তি জ্বালানি চাহিদা ইরান নিয়মিতভাবে পূরণ করতে চায়। তেহরানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। সেখানে তারা জ্বালানি সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন। ইরান এখন তুরস্ককে বছরে 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস দেয়। দুই দেশের মধ্যে 25 বছরের গ্যাস চুক্তি আছে। এটি 2026 সালের মাঝামাঝি শেষ হবে। তুরস্ক আরও বেশি গ্যাস চায়। তাদের অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বাড়ছে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে। ইরান ও তুরস্ক বাণিজ্য বাধা কমাতে একমত হয়েছে। বিনিয়োগ বাড়াতেও তারা সম্মত হয়েছে। দুই দেশের মন্ত্রীরা দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। ইরান যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায়।
তারা নতুন সীমান্ত ক্রসিং খোলারও কথা বলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, দুই দেশের বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানো দরকার। তারা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন, এর মধ্যে ছিল ফিলিস্তিন সংকটও। ফিদান বলেন, তুরস্ক শান্তিপূর্ণভাবে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান চায়। তিনি ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সমাজকে আহ্বান করেন। তিনি বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার নিরাপত্তা বজায় রাখতে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দুই দেশ বাণিজ্য বাধা কমাচ্ছে। তারা সহযোগিতা কাউন্সিলের বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে। ফিদানের সফর ছিল নবম সহযোগিতা কাউন্সিল বৈঠকের আগে। লক্ষ্য হল দুই দেশের বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করা। নিরাপত্তা সহযোগিতাও বাড়ানো হবে। ফিলিস্তিন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আরাকচি বলেন, ফিলিস্তিনের ইস্যু এবং গাজার মানুষের উপর হত্যাকাণ্ড বন্ধ করতে যৌথ সহযোগিতা জরুরি। গাজায় বারবার যুদ্ধবিরতি ভাঙা এবং লেবানন ও সিরিয়ায় হামলা দেখায় যে জায়নবাদী শাসনের বড় পরিকল্পনা আছে, তারা অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তিনি আরও বলেন, সিরিয়ার শান্তি ও নিরাপত্তা তার ভূখণ্ড রক্ষার সঙ্গে সম্পর্কিত। সিরিয়ার সবচেয়ে বড় হুমকি আসে জায়নবাদী শাসন ইসরায়েল থেকে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা আঞ্চলিক দেশগুলোর দায়িত্ব। তিনি পিকেকে নিরস্ত্রীকরণ এবং সন্ত্রাসমুক্ত তুরস্কের ধারণাকে সমর্থন করেন। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়তে সব সন্ত্রাসী গোষ্ঠী ভেঙে দিতে হবে।